আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই চাইবেন দেশে ফিরবেন, এ তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এখন পর্যন্ত লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেননি তিনি। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা জানান, তারেক রহমান আবেদন করলে পাসপোর্টের ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে সরকার। তবে নিজ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন উদ্যোগ নেয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে, তবে এ নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের অবস্থান নিয়ে এখনই মন্তব্য করা অনুমান নির্ভর হবে। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে একবারই চিঠি দেওয়া হয়েছে, ফের চিঠি দেওয়া হলে জানানো হবে। কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করবো, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটা দেওয়ার সেটা আমরা দিতে পারবো। কেউ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩য় সংশোধনী অধ্যাদেশে নতুন বিধান যুক্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুন একটি ধারা সংযোজনের সিদ্ধান্ত হয়। নতুন সংযোজন অনুযায়ী কোনো নেতার বিরুদ্ধে এই আইনের অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে অভিযুক্ত ব্যক্তি সংসদ বা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি সরকারি কিংবা বেসরকারি চাকরিতেও তিনি অযোগ্য হবেন। অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। এছাড়া বৈঠকে জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা অনুমোদন পায় উপদেষ্টা পরিষদের বৈঠকে। ব্যবসায়ীরা এখন অনেক বড় একটা পরিসরে ব্যবসা করতে পারবে, যেমন ফাইবার টাওয়ার করতে পারবে, টাওয়ার কোম্পানি ফাইবার করতে পারবে। এখানে ব্যবসায়ীদের টোটাল অপারেটরের সংখ্যা বেড়ে যাবে দুইটা ক্ষেত্রেই। তাহলে সেখানে একটা প্রতিযোগিতা তৈরি হবে। আমাদের যে সেবা মান সংক্রান্ত যে আমরা নীতিমালাটা করেছি, সেটা যোগসাজশে আমি মনে করি যে নতুন নীতিমালার মাধ্যমে গ্রাহকটা কম দামে ভালো মানের সেবা পাবে। ইন্টারনেটের দাম কমাতে স্টারলিংকে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। প্রতি বছর দেশ থেকে প্রায় 16 বিলিয়ন অর্থ বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ সরকার। বিপুল পরিমাণে এই অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সহযোগিতা করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সংস্থাটির চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান বলেন, অর্থ ফেরত আনতে বৈশ্বিক চাপ অব্যাহত রাখবে তারা। কথা বলেন দেশের চলমান পরিস্থিতি নিয়েও। দুর্নীতি ঠেকাতে বিচার ব্যবস্থাকে স্বাধীন করার পক্ষে মত দেন দুর্নীতি বিরোধী সংস্থাটির প্রধান। নাজিবুর রহমানের রিপোর্ট। 3 দিনের সফরে ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। সফরের শেষ দিন রাজধানী ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। জানান, বিগত সরকারের আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন অর্থ পাচার হয়। $16 billion a year were stolen. বাংলাদেশ থেকে প্রতি বছর 16 বিলিয়ন অর্থ যুক্তরাজ্য, সিঙ্গাপুর, দুবাই সহ বিভিন্ন দেশে পাচার হয়। বাস্তব চিত্র এর চেয়ে অনেক বেশি। এই অর্থ পাচার সবচেয়ে বেশি হয়েছে বিগত 15 বছরে। যেসব দেশে অর্থ পাচার হয়েছে, আলোচনার মাধ্যমে সেসব অর্থ ফেরত আনতে আমরা সাহায্য করতে চাই। সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনা নিয়েও উদ্বেগ জানান ফ্রাঁসোয়া। দুর্নীতি প্রতিরোধে টেকসই সংস্কারের মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীন করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন তিনি। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির নামে দুর্নীতির অভিযোগ আমার নজরে এসেছে, তবে বিষয়টি তদন্তাধীন থাকায় এ নিয়ে মন্তব্য করছি না।
টেকসই সংস্কার ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয়। এক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিচার বিভাগকে স্বাধীন করা জরুরি। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক বলেন, পুরোপুরি বন্ধ না হলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে অর্থ পাচার রোধে বেশ কিছু প্রতিরোধক ব্যবস্থা তৈরি হয়েছে। ব্যাংকিং সেক্টরটা ছিল একটা, ফাইন্যান্সিয়াল সেক্টর ছিল অর্থ পাচারের একটা অন্যতম মাধ্যম, সেটা আপনারা জানেন। সেইখানে কিছু সংস্কার হয়েছে, যে কারণে আগের যে ঢালাওভাবে ঋণ নিয়ে সেটাকে বিভিন্নভাবে জালিয়াতি করে পাচার করার যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়েছে। আর যেই অ্যাক্টররা সেখানে জড়িত ছিল তারা অনেকেই বিভিন্নভাবে হয় দেশের বাইরে অথবা বিচারের মুখোমুখি আছে, তাদের সেই ভূমিকাটাও এখন নেই বললে চলে। যদিও নতুন অ্যাক্টরের জন্ম হয় না সেটা আমরা বলতে পারবো না। বিগত সরকারের আমলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ বলেও মত দেন তিনি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন, সাংবাদিক ও ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে পারস্পরিক আস্থার সংকট আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাথে নির্বাচনকালীন নীতিমালা নিয়ে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। অপর কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, সাংবাদিকরা যেন সুষ্ঠুভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেটি নির্বাচন কমিশন সর্বতোভাবে চায়। পুরো নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি। কমিশনার তাহমিদা আহমেদ কিছু উদাহরণ তুলে ধরে বলেন, সাংবাদিকদের কিছু নেতিবাচক এবং অসত্য তথ্যের কারণে জনগণ বিভ্রান্ত হয়। সাংবাদিকদের জন্য যে খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটি নির্বাচন কমিশন যাচাই বাছাই করে দেখবে বলেও জানান এই কমিশনার। আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আছি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। যে নীতিমালার খসড়া আপনারা দিয়েছেন, এটি যদি আমরা আগে পেতাম তাহলে হয়তো আজকে আমাদের জন্য আর একটু সুবিধা হতো। আজকে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় উপস্থিত নেই। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা বিষয় চুলচেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে। যারা সংস্কার বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত দিচ্ছেন তাদের আচরণ গণতান্ত্রিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এক এক দলের এক এক দাবিতে গণভোট করতে গেলে এদেশে আর নির্বাচন হবে না। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জন অধিকার পার্টি। সভায় আমির খসরু বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকলের ঐক্য থাকলেও সব দলের চিন্তায় পূর্ণ ঐক্যমত্য নাও থাকতে পারে। আর জুলাই সনদে যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়েই যেতে হবে এগিয়ে। যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক, এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। আবার বলছে গণভোট দিতে হবে, ভালো কথা। আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপর আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক। তো বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। দিনের শেষে দেখবেন যে একটা সাংঘর্ষিক জাতি হিসাবে আমরা একে অপরের সাথে যুদ্ধ করছি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কিশোর গবেষক আহনাব বিন আশরাফের হাতে উপহার সামগ্রী তুলে দেন রিজভী আহমেদ। প্রশ্নের জবাবে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন ব্যর্থ হয় এবং সুষ্ঠু নির্বাচন করতে না পারে সে লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী দোসররা প্রস্তুত। যাদের অপরাধের অভিযোগ আছে এবং যারা অপরাধী হতে পারেন তারা তো গ্রিন সিগন্যাল পেতে পারে না প্রশাসনের দিক থেকে। তার মানে এই প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার যে সুদূরপ্রসারী পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্যই তারা কাজ করবে এবং সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে যে রক্তস্রোত বইয়েছে এর সাথে যে সমস্ত নেতা ও প্রশাসনের ব্যক্তিরা দায়ী তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য এক ধরনের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে কালক্ষেপণ না করে যথাসময় নির্বাচন দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে নির্বাচনের বিকল্প নেই। জনগণ ভোট দিতে চায়,
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে বাস্তবায়িত করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভানেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচন যথাসময়ে চাই, এক দফায় আমাদের নির্বাচন কবে দিব, কবে দিব বলছে। তবে একটি অনির্বাচিত সরকার বা বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অথবা নির্বাচন কমিশনের আন্তরিকতা একটা ভোট অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট না। বাংলাদেশ ভারতের ৭ রাজ্যকে বেষ্টিত করে রাখার কৌশল অবলম্বন করতে পারলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অন্যতম জিওপলিটিক্যাল শক্তি হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার চট্টগ্রামে বাইতুশ শরফ আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৫ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে চতুর্থ দিন 4 ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। রাহবারে বাইতুশ শরফ আল্লামা মোহাম্মদ আব্দুল হাই নাদভির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ ডক্টর মুহিবুল্লাহ সিদ্দিকী ও ডক্টর ইব্রাহিম খলিলকে সংবর্ধনা দেয়া হয়। এটা ঠিক, ভারত বাংলাদেশকে 3 দিক থেকে বেষ্টিত করে রেখেছে, কিন্তু বাংলাদেশও ভারতের 7 সিস্টারের 7 রাজ্যকে বেষ্টিত করে রেখেছে। সুতরাং এটা যেন আমরা ভুলে না যাই, আমরা শুধু দুর্বলতার দিকে যেন না দেখি, আমাদের সবলতার দিকেও দেখা উচিত। আমার যে জিওপলিটিক্যাল স্ট্রেংথ, এটা বুঝতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পুলিশের কাছে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। তিনি বলেন, পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে তদন্তকারী কর্মকর্তা। অপরাধীদের বিরুদ্ধে প্লট দুর্নীতি সংক্রান্ত মামলা থাকায় এ আবেদন করা হয়। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদক কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য থাকায় অনুসন্ধানের অংশ হিসেবে আদালতের নিষেধাজ্ঞার আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জিএম কাদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট জালিয়াতির 6টি মামলা হয়েছিল। সেই মামলায় শেখ হাসিনা এবং সজীব আহমেদ ওয়াজেদ তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য গতকাল দুদক দুর্নীতি দমন কমিশন থেকে পুলিশ মহাপরিদর্শক এর কাছে পত্র প্রেরণ করা হয়েছে। দুবাইয়ে প্রায় 1200 কোটি টাকা পাচার ও 226টি ফ্ল্যাট ক্রয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বৃহস্পতিবার চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করে সিআইডি। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় 226টি ফ্ল্যাট ক্রয় করেন তিনি। এসব স্থাপনার ক্রয় মূল্য 33,56,57,168 দিরহাম। এছাড়া তার স্ত্রী দুবাইয়ের আল বারশা সাউথ থার্ড এলাকায় 2টি সম্পত্তির মালিক, যার মূল্য 22,50,369 দিরহাম। এছাড়াও দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকের 4টি অ্যাকাউন্টে 311 কোটি টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। শেষ সময়ে জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। অভিনব সব কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা।
পরিবর্তনের প্রতিশ্রুতির পাশাপাশি চলছে অভিযোগ পাল্টা অভিযোগের প্রতিযোগিতাও। এদিকে 8ই সেপ্টেম্বর রাত 8টা থেকে 34 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট। লিফলেট ও ইশতেহার হাতে ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। গবেষণা বরাদ্দ বৃদ্ধি, আবাসন সংকট সমাধান সহ বিশ্ববিদ্যালয়ের আমূল পরিবর্তনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সবাই। আমি পার্সোনালি অনেক রেসপন্স পাচ্ছি, তো সেই জায়গা থেকে আশাবাদী যে আমাদের এই দলীয়করণের যে একটি চিন্তা ভাবনা আমাদের ক্যাম্পাস শিক্ষার্থীরা দেখেছে, যে একটি ট্রমা দেখেছে, তারা সে জায়গা থেকে বের হয়ে আসবে এবং তারা তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী। আমরা একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই। গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের জন্য যে ধরনের আবাসন ব্যবস্থা, যে ধরনের খাবার ব্যবস্থা, এখানকার পরিবহন, প্রযুক্তি, স্বাস্থ্য সেবা, নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের ইশতেহার যদি মোটা থাকে বলি। তবে এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা ও আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বিভিন্ন প্যানেলের। জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি, সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চাইতে খারাপ হবে। তো সে জায়গায় আমরা বিশ্বাসী, কারণ শিক্ষার্থীরা যে পরিমাণ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এই ষড়যন্ত্র চক্রান্ত যারাই করবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত সবকিছু নস্যাৎ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনটা তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল না, এটা গোটা বাংলাদেশের ম্যাটার। কারণ জাতীয় নির্বাচনে প্রত্যেকটা আসন ভিত্তিক প্রত্যেকের নজর থাকবে, আর এখানে গোটা বাংলাদেশের নজর ডাকসু নির্বাচনের দিকে। নির্বাচন কমিশনের প্রার্থী হিসেবে আমাদেরকে যতটুকু নিরাপত্তা দেওয়া প্রয়োজন ছিল সেটা দিতে পরিপূর্ণভাবে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এই জিনিসগুলো আমরা গতকালকে জানিয়ে আসছি। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এখন থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলে বহিরাগত নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। 4 বছরের দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে আবারও ফলাফল প্রকাশের স্পষ্ট তারিখ ঘোষণা ও এই বছরের ডিসেম্বরের মধ্যে 44তম বিসিএস এর গ্যাজেট প্রকাশ সহ 3 দফা দাবি জানিয়েছে 44তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। বলেন, এতদিন 44তম বিসিএস এ সুপারিশপ্রাপ্তগণের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাওয়ার কথা, সেখানে ফাইল এখনও পিএসসিতে আটকে রয়েছে। তারা অভিযোগ করেন, 44তম বিসিএস এ সুপারিশপ্রাপ্তগণের অনেকের বয়সসীমা পেরিয়ে যাচ্ছে, কেউ কেউ মানসিক চাপে ভুগছেন। তাই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানায় 44তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। সবশেষ 24 ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 363 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী সবচেয়ে বেশি বরিশাল বিভাগে 88 জন। এছাড়া চট্টগ্রামে বিভাগে 50 জন, খুলনা বিভাগে 16 জন, রাজশাহী বিভাগে 16 জন, ময়মনসিংহ বিভাগে 10 জন, ঢাকা বিভাগে 70 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 56 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 56 জন এবং সিলেট বিভাগে 1 জন। এবছরের 4 সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 33,309 জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 130 জনের। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভুটান থেকে আমদানিকৃত পাথর সহ বিভিন্ন পণ্য সরাসরি বুড়িমারি স্থলবন্দরে পাঠানো সহ বিভিন্ন বিষয় নিয়ে লালমনিরহাটে বাংলাদেশ ভুটানের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে প্রায় 2 ঘণ্টা ব্যাপী সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশআরি, অপরদিকে ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ফুড সেলিং রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কর্মা গিয়েলেতসন। সভায় ভুটান থেকে আমদানিকৃত প্রতি টন পাথরের মূল্য কমিয়ে $14 নির্ধারণ, দেশটির জয়গা স্থলবন্দর দিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা ইস্যুর দাবি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এবারে প্রবাসের খবর। সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বাংলাদেশি দাতব্য সংস্থা আহলুল মদিনার উদ্যোগে আলোচনা সভা আয়োজিত হয়েছে। মদিনা প্রতিনিধি ম ফরহাদ জানান, আহলুল মদিনার 3 তরুণ উদ্যোক্তা মোহাম্মদ উল্লাহ বিন নিজাম, ওবায়দুর রহমান ও তাওহিদুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজি চ্যারিটেবল সোসাইটির সভাপতি মুফতি মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আলোচক মুফতি রেজাউল করিম আবরার ও হাফিজি চ্যারিটেবল সোসাইটির মহাপরিচালক মোহাম্মদ রাজ। ঢাকার আবাসন ব্যবসায়ী শাহ মাসুদ জামিলের সাথে সৌদি আরবের জেদ্দা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ হোসেন। কাজী শাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কেফায়েতুল্লাহ চৌধুরী, ওয়াহিদুর রহমান দুলাল, সাইফুল ইসলাম রঞ্জু সহ অন্যরা। এ সময় প্রবাসীদের আবাসন নিশ্চিত করতে হোমল্যান্ড আবাসন লিমিটেডের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়। ষোলোটি দল নিয়ে সৌদি আরবের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 12 সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। সৌদি আরব থেকে ফারুক আহমেদ চান জানান, প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে সামনে রেখে সংবাদ সম্মেলনে রাজধানী রিয়াদের ইয়াসমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের সিইও মোহাম্মদ মকবুল হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রিমিয়ার লিগ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। ফখরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের কার্যকরী সদস্য স্বপন আহমেদ হৃদয়, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ সহ অন্যরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের আসরে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আবিদ হোসেন সামি, শাহিদ আফ্রিদির মতন তারকারা। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন কোয়াবের নতুন সভাপতি হলেন বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিথুন। 120 ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার শাহেদ সেলিমকে। ক্রিকেটারদের সমস্যা সমাধানের জন্য প্রয়োজন হলে বোর্ডের সঙ্গে লড়াই করতে প্রস্তুত এই কমিটি, এমনটাই জানালেন নতুন সভাপতি। মুমিনুর রিপনের রিপোর্ট। কোয়াবের নির্বাচন উপলক্ষে বিসিবির একাডেমি প্রাঙ্গণে বসেছিল তারার মেলা। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট বোর্ডের নির্বাচনের আলোচিত 2 প্রার্থী ও সাবেক 2 অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালও উপস্থিত ছিলেন। কোয়াবের নির্বাচনে অবশ্য তামিম ইকবালের কথাই বেশি শোনা যাচ্ছিল। সরাসরি না বললেও তিনি বুঝিয়ে দিলেন বিসিবি নির্বাচনের কারণেই সরে দাঁড়িয়েছেন তিনি। এটা রিজন আপনারাও জানেন আমি কি কারণে আসি নাই, সো ওটা আশা করি সামনে আপনারাও বুঝতে পারবেন। সব কিছুর দিক থেকে যদি লুক আফটার করে তো তাদের তো কোনো কাজ করার উচিত না, বিকজ কি নিয়ে কমপ্লেন করবে। সো আমার মনে হয় যে ওদের চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হোক, যেটা ওদের রাইটস আর যেটার জন্য ওরা মানে যোগ্য। সো এই জিনিসগুলো যদি ক্রিকেট বোর্ড সব কিছু ঠিকভাবে করে, কোয়াবের তো কোনো কিছু কমপ্লেনই করা থাকবে না। 11 পদের মধ্যে 10 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধু সভাপতি পদেই ভোট হয়েছে। 215 ভোটারের মধ্যে অংশ নিয়েছেন 190 জন বর্তমান ও সাবেক ক্রিকেটার। সেখানে 120 ভোটের ব্যবধানে সেলিম শাহেদকে হারিয়ে প্রথমবারের মতো কোয়াবের নির্বাচিত সভাপতি হয়েছেন মোহাম্মদ মিথুন। একটা জিনিস দুইভাবে আদায় করা যায়, একটা হচ্ছে রিকোয়েস্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আদায় করা যায়, আরেকটা জিনিস হচ্ছে ফাইট করে। আমরা ডেফিনেটলি চেষ্টা করব তাদের সাথে সুন্দর একটা সমঝোতার মধ্যে সবকিছু সমাধান করা। এরপরে যদি না হয়, আলটিমেটলি আমি যেহেতু প্লেয়ারদের স্বার্থে এসেছি, প্লেয়ারদের পক্ষে আমার কথা বলতে হবে। তাতে যদি বোর্ডে যদি কেউ অখুশি হয় সেটা তো আমার কিছু করার নাই, কারণ আমার বর্তমান প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে যেহেতু এসেছি, আমার তাদের স্বার্থটাই আগে দেখতে হবে। ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় নিঃশর্তে কাজ করতে চায় নতুন কমিটি। ভালো একটা এনভায়রনমেন্ট হয়েছে, অবশ্যই ধন্যবাদ দিতে চাই যারা আসলে এই সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারছে, যারা ম্যানেজ করতে পারছে। কারণ আমার কাছে মনে হয় যে একটা ভালো এনভায়রনমেন্টে আমরা সবাই একসাথে দেখা করতে পেরেছি। আমার সাইড থেকে আমি অবশ্যই ভয়েস রেজ করব। এখানে আমি কখনোই পিছুটান হয়নি বা আমি হব না। আমি চাই যে আমাদের মানে ক্রিকেটটা, বাংলাদেশের ক্রিকেটটা শুধুমাত্র যে পুরুষ ক্রিকেট এটা না, নারীরাও এগিয়ে চলছে এবং আরও যেন ভালোভাবে এগিয়ে চলতে পারে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।